সেই দিনটার কথা আমার আজও মনে আছে। কেন মনে আছে জানি না, বোধহয় ঠাকুরদার কাছে শোনা গল্পটার জন্যই। গল্পটা এমনি অদ্ভুত আর আনকোড়া যে মনে গেঁথে গিয়েছিল। ঠাকুরদা খুব সুন্দর করে গল্প বলতে পারতেন। এমন সরল সাবলীল ভঙ্গিমায় গল্প বলতেন যে এক মায়াঘন আবেশে অনুভূত হয়ে পড়তাম। গল্প শুনতে শুনতে গল্পের পটভূমি আর চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠত। আমি একনিষ্ঠ শ্রোতা ছিলাম। গল্প শুনতে শুনতে গল্পের মধ্যে হারিয়ে যেতাম। ঠাকুরদার কাছে গল্প শোনার সুযোগ পেলে হাতছাড়া করতাম না। তখনকার দিনে মোবাইল আর ইন্টারনেটের বালাই ছিল না। প্রবল আগ্রহ নিয়ে সব কিছু ভুলে এক মনে গল্প শোনার মধ্যে যে অনাবিল আনন্দ অনুভব করতাম, এখনকার দিনের এত বিনোদনের ভিড়েও সেই অনারম্ভ আনন্দের টাটকা সুবাতাসটুকু খুব মিস করি। কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় আমি স্কুল থেকে বাড়িতে এসেছিলাম। তখন ঠাকুরদা খাওয়া দাওয়া সেরে শোয়ার ঘরে একটা গল্পের বই পড়ছিলেন। আমিও তখন খাওয়া দাওয়া সেরে ঠাকুরদার ঘরে এসে বললাম, ঠাকুরদা, আমাকে একটা গল্প শোনাও না, অনেক দিন শোনাওনি। ঠাকুরদা বললেন, গল্প শুনবে এখন? মা আবার রাগ করবেন না? না না, কিছু বলবে না, আমার তো সব পড়া কমপ্লিট, তুমি শোনাও। ঠাকুরদা একদিকে কাঁধ হয়ে শোয়া অবস্থাতেই চোখ বুজে কি গল্প শোনাবেন তা ভাবতে লাগলেন। তারপর বললেন, আচ্ছা দাদু ভাই, কটা পাকা চুল তুলে দাও দেখি। আমি বিছানায় উঠে ঠাকুরদার পাশে বসে পাকা চুল তুলে দিতে থাকলাম। বেশিরভাগ চুলই পাকা ছিল, তাই আমাকে বিশেষ কষ্ট করতে হলো না। চুল তুলে দিলে ঠাকুরদা খুব আরাম পেতেন। ঠাকুরদা জিজ্ঞেস করলেন, কি গল্প শুনবে দাদু ভাই? সেই দিন বৃষ্টির পরেও আকাশ খুব ভার হয়েছিল। কালো মেঘে এমন মেঘাচ্ছন্ন হয়েছিল যে দুপুরবেলাতেই মনে হচ্ছিল যেন সন্ধে নেমে এসেছে। সেই পরিবেশের জন্যে একেবারে উপযুক্ত ছিল ভূতের গল্প। তাই আমি ভূতের গল্প শুনতে চাইলাম। ঠাকুরদা চোখ বুজেই কপালে আঙ্গুল দিয়ে টোকা মারতে মারতে বললেন, ভূতের গল্প? আচ্ছা তাই হোক। আমি চুল তোলা শেষ করে ঠাকুরদার পাশে এসে শুয়ে পড়লাম। তারপর ঠাকুরদার দিকে মুখ করে বললাম, 10টা পাকা চুল তুলেছি। আচ্ছা বেশ, তোর মানিক দাদু আমাকে একটা গল্প শুনিয়েছিল, সেই গল্পটাই শোনাই। গল্প নয়, সত্যি ঘটনা। আর ঘটনাটা ঘটেছিল ওর সাথেই। এবার শোন, ওই মানিক দাদুর সাথে কি হয়েছিল। ওই আমাকে বলেছিল গল্পটা। ঘটনাটা ঘটেছিল ওর স্কুলে পড়ার সময়। এবার ঠাকুরদা গল্পটা বলতে শুরু করলেন। তখন আমরা স্কুল ফাইনাল দিয়েছি। তারপর মাসখানেকের ছুটি, গ্রীষ্মকাল। সেই ছুটিতে মানিক গেছিল ওর মামা বাড়িতে বেড়াতে। মামা বাড়ি ছিল মুর্শিদাবাদের এক গণ্ড গ্রামে। মামা বাড়ি গিয়ে চুটিয়ে আম জাম লিচু কাঁঠাল খেয়ে ওর শরীর খারাপ করেছিল। মারাত্মক ডায়রিয়া আর সঙ্গে জ্বর হয়ে শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। তখনকার দিনে ডাক্তার, হাসপাতালের তেমন সুযোগ সুবিধে ছিল না। ঘরোয়া সব টোটকা, নুন চিনির জল, কাঁচা কলা সিদ্ধ খেয়েও যখন কাজ হলো না, তখন বাড়ির লোক দুশ্চিন্তায় পড়ল। একটা হাসপাতাল ছিল মামা বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 3 ক্রোশ রাস্তা।
ওদের গায়ে পাকা রাস্তা ছিল না, মাটির রাস্তা। তাও সেই সময় কালবৈশাখীর ঝড়ে একেবারে জলে কাদায় একসা হয়ে উঠেছিল। মানিকের মামা সাইকেলে করে জল কাদা ভেঙে ওকে সেই হাসপাতালে নিয়ে গেলেন। বিশাল বড় দোতলা বিল্ডিং হাসপাতালটি। গ্রামীণ এলাকায় অনেকটা ফাঁকা জমির উপর তৈরি হয়েছিল হাসপাতাল। ইংরেজ আমলের হাসপাতাল। আশেপাশে খুব একটা জনবসতি ছিল না, চারপাশ ছিল জঙ্গলে পরিপূর্ণ। হাসপাতালে দুজন ডাক্তার ছিলেন, কয়েকজন নার্স আর জনা কয়েক হাসপাতালের কর্মী। মানিককে ডাক্তারবাবু দেখার পর বললেন, খাদ্যে বিষক্রিয়া হয়েছে, 3-4 দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে হবে। স্যালাইন দেওয়ার দরকার ছিল, কারণ খুব দুর্বল হয়ে পড়েছিল। মামাবাবু ওকে হাসপাতালে ভর্তি করে দিলেন। ডাক্তারবাবু সকালে ও বিকেলে এসে দেখে যেতেন, আর দুজন নার্স পালা করে ডিউটি করত। সকালের দিকে হাসপাতালে একটু ভিড় হতো। সর্দি, জ্বর, পেট খারাপের রোগী ছিল বেশি। এখনকার মতন এত কঠিন কঠিন রোগ ছিল না। তখনকার দিনে খাবার দাবারে এত ভেজাল ছিল না, মানুষের এত দুশ্চিন্তা ছিল না, আর এখনকার মতো এত আরামের আর অলস জীবনযাত্রা ছিল না। সবাই কম বেশি শারীরিক পরিশ্রম করত, তাই রোগবালাই কম ছিল। সারাদিন মোবাইলে মুখ গুজে বসে থাকতো না কেউ। যাকে দুদিনের চিকিৎসাতেই মানিক অনেকটা সুস্থ বোধ করতে লাগলো। মামাবাবু 3 বেলা এসে বাড়িতে রান্না করা খাবার দিয়ে যেত। রাতে হাসপাতালে ওর সঙ্গে বাড়ির কেউ থাকতো না। সকালের দিকে তবু একটু লোকজন থাকলেও বিকেলের পর থেকে একদম নিঝুম হয়ে যেত পুরো হাসপাতাল চত্বর। 3 দিনের দিন অনেকটা সুস্থ বোধ করতে ওর স্যালাইন খুলে দেওয়া হয়েছিল। ডাক্তারবাবু বলেছিলেন পরের দিন ও বাড়ি চলে যেতে পারবে। সেই দিন দুপুরবেলা মানিক মামার আনা পাতলা মাছের ঝোল ভাত খেয়ে বেডে শুয়ে একটা বইতে চোখ বোলাতে বোলাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। ঘুম ভাঙতে ভাঙতে বিকেল গড়িয়ে গিয়েছিল। ঘুম ভেঙে দেখে আশপাশে কেউই নেই। ওই ওয়ার্ডের অন্যান্য বেডে কোনো পেশেন্ট ছিল না। ওয়ার্ডের দায়িত্বে একজন নার্স ছিলেন। তিনি বোধহয় এখন অন্য ওয়ার্ডে রোগী দেখতে গিয়েছিলেন। চারপাশ একেবারে নিঝুম। মানিক ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালের বারান্দা বরাবর পায়চারি করতে লাগল। বারান্দার পাশেই এক প্রস্তর জমি ফাঁকা পড়েছিল, সেখানে পুরো ঝোপ জঙ্গলে ভরা। তার উপর বৃষ্টির জল পেয়ে জঙ্গল যেন আরো সবুজ লাগছিল। লতা পাতা আরো লকলকিয়ে বেড়েছিল। এত ঘন জঙ্গল যেন বারান্দা থেকে মাটিতে নামতে ভয় করে। সাপখোপ থাকার সম্ভাবনা প্রবল। বারান্দায় পায়চারি করতে করতে হঠাৎ একটা বিশ্রী পচা গন্ধ মানিকের নাকে এলো। আর ওই জঙ্গলের মধ্যে এক জায়গায় চোখ যেতে দেখতে পেল একটা বীভৎস পচা গলা কঙ্কাল ষাঁড় দেহ লতানো ঝোপের পাশে মাটিতে পড়ে আছে। কঙ্কালটার শরীরের পচা মাংস থেকেই দুর্গন্ধ আসছিল। এমন বিশ্রী দৃশ্য দেখে মুখ ফিরিয়ে নিল। তারপর ভাবল, এতক্ষণ তো গন্ধটা নাকে আসেনি, তাহলে কি এতক্ষণ কঙ্কালটা ছিল না ওখানে? পেছন থেকে ডাক শুনে ফিরে তাকালো। দেখল নার্স ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। নার্স জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? যাও বেডে যাও, বেডে যাও। সিস্টার, একটা মানুষের মৃতদেহ পড়ে আছে ওখানে, কি দুর্গন্ধ। নার্স বলল, কোথায়?
মানিক হাত দিয়ে ইশারা করে দেখাতে গিয়ে দেখে ওখানে কিছুই নেই, শুধু ঝোপ জঙ্গল ছাড়া। অবাক হলো, মিনিট খানেকও হয়নি, এরই মধ্যে কোথায় গেল? ও কি ভুল দেখেছিল? ভুল তো দেখার কথা নয়, কারণ তখনও সন্ধে নামেনি আর অন্ধকারও হয়নি। কোথায়? নার্স বলল, ওসব তোমার মনের ভুল। কি দেখতে কি দেখেছো? যাও, বেডে গিয়ে শুয়ে পড়ো। মানিক বেডে গিয়ে শুয়ে রইল, কিন্তু মনে খটকা রয়েই গেল। নিজের চোখে এত বড় ভুল হয় কি করে? ধীরে ধীরে সন্ধে নামল। এত বড় ওয়ার্ডে একা থাকতে কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো। গত দুদিন এই ভয়টা মনে হয়নি। হাসপাতালটা বড্ড বেশি নির্জন ছিল। রাত 8টার দিকে মামাবাবু রাতের খাবার নিয়ে এলেন। মানিক বলল, মামা, আমি এখনই তোমার সাথে বাড়ি চলে যাই। ভালো লাগছে না এখানে, এই নিশুতি পরিবেশে। মামা বললেন, কাল সকালে তো ডাক্তারবাবু ছুটি দিয়ে দেবেন, একটা রাত কষ্ট করে থাক। কাল সকালে ডিসচার্জ করে দিলে বাড়ি নিয়ে যাব। মামাবাবু বাড়ি নিয়ে যেতে রাজি হলেন না। মানিকও ভাবল, একটা রাতের তো ব্যাপার, কোনো রকমে পার করতে পারলেই হলো। মামাবাবু রাতের খাবার খাইয়ে বাড়ি চলে গেলেন। তখন মোটামুটি রাত 9টা, কিন্তু মনে হচ্ছিল যেন কত রাত। এমন অসম্ভব নিস্তব্ধতা, যেন মনে হচ্ছিল বহু দূর পর্যন্ত কোনো জনমনীষী নেই। কিছু করার ছিল না, তাই ভাবল বাথরুম করে এসে শুয়ে পড়বে। ওয়ার্ডরুমের সিলিং থেকে ঝোলানো দুটো বাল্ব জ্বলছিল, পাশেই বাথরুম ছিল। বাথরুমের বাল্বটা বোধহয় কেটে গিয়েছিল, জ্বলছিল না। ওয়ার্ডরুমের আলো ঘুলঘুলি দিয়ে বাথরুমে প্রবেশ করে সামান্য আলোকিত করেছিল। বাথরুমে ঢুকে যখন প্রস্রাব করছিল, তখন আচমকা মনে হলো কে যেন ওর কানের কাছে এসে ফু দিয়ে গেল। আস্তে নয়, বেশ জোরে ফু। এমন অপ্রত্যাশিত ঘটনায় হার্টবিট তৎক্ষণাৎ বেড়ে গেল। পিছু ফিরে আবছা আলোয় কাউকেই দেখতে পেল না। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। কেউ নেই, তাহলে কানের কাছে ফু দিল কে? এবার মানিক রীতিমতো ভয় পেয়ে গেল। নার্স ওয়ার্ডরুমের এক কোণায় টেবিল ল্যাম্পের আলোয় বসে বই পড়ছিলেন। হাঁপাতে হাঁপাতে মানিক ছুটে গেল নার্সের কাছে। নার্সকে বাথরুমের ভুতুরে ঘটনা বললে উনি আগের বারের ঝোপের মধ্যে মৃত মানুষের কথা বলার পর যেমন বিশ্বাস করেননি, এবারও করলেন না। তিনি বললেন, বাইরে জোরে হাওয়া বইছে, এই জন্য তোমার এরম মনে হচ্ছে। শরীর অসুস্থ থাকলে মানুষের সেন্সগুলো ঠিকঠাক কাজ করে না। তুমি ভয় পেও না, যাও গিয়ে শুয়ে পড়ো। আমি এখানে বসে আছি, কোনো ভয় নেই। মানিক বেডে গিয়ে শুয়ে পড়ল। কোনো রকমে সে রাতটা পার করতে পারলে বাঁচে। ও ভূতপ্রেত বিশ্বাস করত না, ভয়ও পেত না, কিন্তু সেই রাতে ওর খুব ভয় করছিল। ভয়ে ভয়ে ঈশ্বরের নাম করতে করতে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে খেয়াল নেই, ঘুমের মধ্যেই শুনতে পেল কোত্থেকে যেন ঘুঙরুর আওয়াজ ভেসে আসছে। ঘুম ভেঙে গেল। মনে হলো ওয়ার্ডের বাইরে বারান্দায় কেউ ঘুঙরু পরে নাচছে। ও বেড থেকে উঠে দেখতে চাইল, এই রাতে এই হাসপাতালে ঘুঙরু পরে কে নাচছে। কিন্তু রুমে এত অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। বোধহয় লোডশেডিং হয়েছিল, তাই রুমের বাল্ব জ্বলছিল না। ঘুঙরুর আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। মানিক ভয়ে ভয়ে অন্ধকারে হাতড়াতে ওয়ার্ডরুমের দরজার দিকে যেতে লাগলো। আর দরজার কাছে পৌঁছে বাইরে তাকাতেই ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। মেঘলা রাত্রির আবছা জোছনা আলোয় ও দেখতে পেল এক বিশাল ভাঙাচোরা বাড়ির
ধ্বংসাবশেষের মধ্যে ও দাঁড়িয়ে আছে। বাড়ির দরজা জানালা ভাঙা, মেঝেটা এবড়ো খেবড়ো, জায়গায় জায়গায় বসে গেছে। মেঝের এখানে ওখানে বড় বড় গর্ত, বোধহয় সাপখোপের। ভাঙা চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি ফার্নিচার যেখানে সেখানে পড়েছিল। ছেঁড়া কাগজপত্রের স্তূপ সারা ঘরে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল। একেবারে পরিত্যক্ত বাড়ি। বোধহয় গত 50 বছরে এ বাড়িতে কেউই আসেনি। ওর বিশ্বাসই হচ্ছিল না ও ওখানে কিভাবে এলো। ও তো হাসপাতালে ছিল, কিং কর্তব্য বিমূঢ় অবস্থা হলো। দিশেহারা হয়ে সে পরিত্যক্ত সৃষ্টি ছাড়া বাড়ির এদিক ওদিক দৌড়তে লাগলো। বাইরে বেরোনোর রাস্তা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। গোলক ধাঁধার মতো ঘুরে ফিরে যেন একই জায়গায় ফিরে আসছিল। তখন মানিক অনেক লোক একসঙ্গে গল্প করলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ শুনতে পেল, কিন্তু মৃদু স্বরে। ওর ধরে প্রাণ ফিরে এলো। এই ভেবে যে ও ওখানে একা নয়। আওয়াজটা কোথা থেকে আসছে জানার জন্য এগোতে লাগলো। কিছুটা এগোনোর পর মনে হলো আওয়াজটা দোতলা থেকে আসছিল। পুরনো দিনের রাজবাড়িতে যেমন কাঠের রেলিং দেওয়া সিঁড়ি থাকতো, দোতলায় যাওয়ার সিঁড়িটাও সেরকম ছিল। মানিক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দোতলায় উঠে গেল। তখন কত রাত হবে কিছু ঠাহর করতে পারল না। চাঁদের আবছা আলো মেঘাচ্ছন্ন আকাশের বুক চিরে সেই বাড়িটার দোতলায় পৌঁছে আলোক আঁধারি পরিবেশ তৈরি করেছিল। দোতলায় ওঠার পর শব্দটা আরও স্পষ্ট হলো এবং একটা হলঘর থেকে অনেক লোকের সেই আওয়াজটা আসছিল। মনে হচ্ছিল যেন 20-25 জন লোক সেই ঘরে নিজেদের মধ্যে গল্প করছিল। মানিক দরজা ঠেলে যখনই ওই ঘরে প্রবেশ করল, সব লোক চুপ করে গেল এবং মানিকের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকগুলোর মুখ ফ্যাকাশে সাদা, অনেকটা রক্তশূন্য হলে যেরকম ফ্যাকাশে দেখায় সেই রকম। সবার পরনে ছিল সাদা পোশাক। ঘরে কোনো আলো ছিল না, তবু ওদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদের সাদা পোশাক থেকেই যেন একটা সাদা বিকীর্ণ হয়ে ওদের দৃশ্যমান করে তুলেছিল। শুধু ওদের অবয়গুলো আলোকিত ছিল, যদিও ঘরের বাকি অংশ ছিল অন্ধকার। ওরা এমনভাবে মানিকের দিকে তাকালো যেন ও তো আমাদের দলের লোক নয়, ও এখানে কি করে এলো, এমন একটা ভাব। মানিক কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে বিকট অট্টহাসির শব্দ ছড়িয়ে পড়ল। এমন বিকট হাসি যা শুনলে গায়ের রক্ত হিম হয়ে যায়। ভয়ে কলচে শুকিয়ে গিয়েছিল মানিকের। এরপর দেখতে পেল লোকগুলো অনায়াসে ঘরের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। ওদের হাঁটুর নিচ থেকে পায়ের নিচের অংশ আর দেখা যাচ্ছিল না। ওরা শূন্যে ভেসে ভেসে সারা ঘরে নেচে নেচে বেড়াচ্ছিল আর ক্রমশ মানিকের কাছে এগিয়ে আসছিল। কোনো এক অজ্ঞাত কারণে ওদের আনন্দের যেন আর সীমা ছিল না। ওদের তাণ্ডব দেখে ভয়ে মানিকের জ্ঞান শূন্য হয়ে পড়ার উপক্রম হয়েছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মানিক যেই পিছু ফিরে ঘর থেকে দৌড়ে বেরোতে যাবে, ওই হলঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। মানিক অসম্ভব ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর ঘরের দরজায় করাঘাত করতে লাগলো, কিন্তু দরজা খুলল না। আচমকা ওই ঘরের লোকগুলির হাসির শব্দ বন্ধ হয়ে গেল। হঠাৎ হাসি থেমে গেল কেন দেখার জন্য মানিক পেছনে ফিরে তাকালো। দেখে সাদা পোশাক পরা লোকগুলো ওর খুব কাছে চলে এসেছে, ওকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ওদের চোখে মুখে হাসির বদলে এবার প্রচণ্ড রাগের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল, আর সবাই মিলে কঠিন দৃষ্টিতে
ওর দিকে তাকিয়েছিল। ওদের চোখে মুখের ভঙ্গি দেখে মানিকের আত্মা শুকিয়ে গিয়েছিল। বোধহয় চোখের ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে ওকে ভস্ম করে ফেলবে। আর সম্বিত ধরে রাখতে পারছিল না মানিক, এই বুঝি বেহুশ হয়ে পড়বে। লোকগুলো ওর এত কাছে চলে এসেছিল যে তাদের নিঃশ্বাসের হিমেল বাতাসও অনুভব করতে পারছিল মানিক। ওদের হাত থেকে আজ যেন ওর নিস্তার নেই। মানিক বিভ্রান্তের মতো ওদের সামনে আকুতি মিনতি করতে লাগলো। আমায় যেতে দাও, যেতে দাও, অপরাধ করে থাকলে ক্ষমা করো তোমরা। তখনই হঠাৎ হলঘরের দরজাটা খুলে গেল। মানিক কোনো দিকে না তাকিয়ে পেছন ফিরে হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়েই দেখল দরজার সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক ব্যক্তি। তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। তখন ওই বয়স্ক লোকটি ধীর কণ্ঠে উত্তর দিলেন, বাবা, এখানে তো কেউই নেই। মানিক তখন ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দেখল দোতলার আলো আঁধারি পরিবেশ আর নেই। বারান্দায় বৈদ্যুতিক বাতি জ্বলছে। হঠাৎ যেন ওর স্বপ্ন ভঙ্গ হলো। লোকটি মানিককে বললেন, তুমি বোধহয় খুব ভয় পেয়েছো বাবা। মানিকের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তবে ওই বয়স্ক লোকটিকে চিনতে পারল। উনি হাসপাতালের সিকিউরিটি গার্ডের দায়িত্বে ছিলেন। ওনাকে দিনের বেলায় হাসপাতালের সামনে দেখেছিল। ওনাকে দেখে মানিকের একটু সাহস হলো। যে ঘরের মধ্যে এত কাণ্ড হলো সেই ঘরে ওই লোকটি প্রবেশ করলেন। মানিক সাহস সঞ্চয় করে ওই লোকটির পিছু পিছু ঘরে ঢুকে দেখল ঘরটিতে বড় বড় ওষুধের বাক্স, ইঞ্জেকশন, সিরিঞ্জের ডাব্বা, ট্রে, ছোট বড় অজস্র বোতল ইত্যাদি চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম রাখা। মানে হাসপাতালের স্টোর রুম সেটি। ওখানে ভূত প্রেতের কোনো চিহ্ন ছিল না। এতক্ষণ কি তাহলে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছিল মানিক? কিন্তু দুঃস্বপ্নই যদি হয় তাহলে একতলা থেকে দোতলায় এলো কি করে? এই প্রশ্ন ওর মনে জাগল। এমনকি ঘুঙরুর শব্দে ঘুম ভাঙার পর যে পরিত্যক্ত ভগ্ন বাড়িটি দেখেছিল সেটিও পুরোপুরি অন্তর্হিত হয়েছিল। এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন মানিক জীবনে আগে কখনো হয়নি। এই ভৌতিক ঘটনার সাক্ষী হয়েও সেই সময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বুড়ো লোকটি মানিককে নিচতলায় নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিয়ে অনেক সেবা শুশ্রূষা করে প্রকৃতিস্থ করেছিলেন। মানিক তখন ওর সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি ওই বয়স্ক ব্যক্তিকে শুনিয়েছিল। উনি আদ্যপান্ত শুনে বলেছিলেন, তুমি যে ঘটনাটি বললে সেটি সর্বৈব সত্য। হাসপাতাল তৈরি হবার আগে এই জায়গাটি একটি কবরস্থান ছিল। কবরস্থান ভেঙে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। এর জন্য এরকম ভৌতিক ঘটনা এর আগেও এখানে ভর্তি থাকা অনেক রোগীর সাথে ঘটেছে। এত কাণ্ডের পর তখন শেষ রাত্রি। বয়স্ক লোকটি আরও বললেন, কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটবে, আর কোনো ভয় নেই। সেই দিন সকাল হতে না হতেই মানিক বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে নিয়েছিল। ডাক্তারবাবু ডিসচার্জ করতেই মামাবাবুর সাথে বাড়ি ফিরে এসেছিল। আর কোনো দিন ওই হাসপাতাল মুখো হয়নি। সেদিনের পর থেকে ভৌতিক ব্যাপারে ওর বিশ্বাস জন্মেছিল। কেমন লাগলো গল্পটি দাদু ভাই?
গল্পের শেষে ঠাকুরদা প্রশ্ন করলেন। আমি ঠাকুরদাকে জড়িয়ে ধরে ভয়ে গুটিসুটি মেরে শুয়েছিলাম। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। নমস্কার বন্ধুরা।